ওয়েলকাম টু রাতের ভূত। আজকের ৩৮ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকে আপনারা শুনবেন মালতীর শেষ কান্নার পার্ট 2। তাহলে চলুন মেন ঘটনায় আসি। আমি যখন পুরনো বাক্সটা খুলে দাদুর লেখা সেই খাতাটা পেলাম, তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। সেখানে দাদু লিখে রেখেছেন, মালতী আজ রাতে বলল ওর কান্না কেউ শুনতে পায় না। আপনারা প্রথম পর্বে এই পর্যন্ত শুনেছিলেন, এবার শুনবেন দ্বিতীয় পর্বের অংশ। এই লাইনটা পড়ার সঙ্গে সঙ্গে আমার শরীর দিয়ে ঠান্ডা স্রোতের মতো একটা কাঁপুনি হয়ে গেল। মানে দাদুর সাথে যোগাযোগ করতে পেরেছিলেন। আমি খাতাটারও ভালোভাবে পড়তে শুরু করলাম। প্রতি পাতায় লেখা। কাল রাতে ওর ছায়া আবার জানালার ধারে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলাম, তুই এখানে কেন? ও বলল, আমি কান্না করি, কেউ শোনে না, কেউ আমাকে দেখে না, আমি বিচার চাই দাদা। ও চলে যাওয়ার আগে বলে গেল, যে শুনতে পাবে আমার কান্না তার কাছেই বিচার চাইব। আমার বুক ধড়পড় করতে লাগলো। মানে আমি সেই মানুষ যে ওর কান্না শুনেছি। আমি একটু ঘুমোতে পারলাম না। হঠাৎ মাঝরাতে জানালার পর্দা কেমন যেন অদ্ভুতভাবে উঠতে শুরু করলো, যদিও জানালা বন্ধ ছিল। তারপর স্পষ্ট শুনতে পেলাম আবার সেই কান্নার আওয়াজ। আর এবার মনে হলো কান্নার সঙ্গে সঙ্গে কাঁপা গলায় কেউ বলছে, তুই আমাকে শুনেছিস, তুই আমার কথা বিশ্বাস করেছিস, এবার তুই বলবি সবাইকে আমি মরিনি, আমাকে মারা হয়েছিল। আমি হকচকিয়ে গিয়ে বললাম, কে কে আছে? কোনো উত্তর নেই, শুধু কান্নাটা ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন সকালে আমি গিয়ে হাজির হলাম গ্রাম্য কবিরাজ রামতোষ বাবার কাছে। উনি বহু বছর ধরেই আত্মাপেত নিয়ে গবেষণা করছেন। আমি সব খুলে বলার পর উনি চুপচাপ আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর বললেন, তোর দাদু আমার ভালো বন্ধু ছিল। ও অনেকদিন এই বাড়ির কান্না শুনে গেছে, কিন্তু শরীরের ক্ষমতা কমে গেছিল। মালতীর আত্মা তখন বিচার পায়নি, এখনো শক্তি বাড়ছে। আমি জিজ্ঞেস করলাম, আমি কি করব? রামতোষ বাবা একটা ছোট পিতলের পাত্রে কিছু পাউডারের মতো জিনিস দিয়ে বললেন, রাত 12টার সময় যেদিন আবার কান্না শুনবি, তখন এই গরুটা গাছের নিচে ছড়িয়ে দিস। আর একটা কথা, ওর নাম ধরে ডাকিস, মালতী। তখন যদি ওর আত্মা আসে, ওর দৃষ্টি পাবি, কিন্তু ভয় পাবি না। ওর চোখে শুধু একটাই আগুন থাকবে, বিচারের আগুন। সেদিন রাতে আমি পিতলের পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম জানালার পাশে। 12টা বাজতেই সেই পুরনো কান্নার আওয়াজ আবার শুরু হলো। আর গাছের দিক থেকে বাতাসের এক চক্রাকার ধাক্কা এসে জানালার কাঁচ কাঁপিয়ে দিল। আমি নিচে গিয়ে গরুটা ছড়িয়ে দিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বললাম, মালতী, আমি তোর কান্না শুনেছি। আমি জানি তোকে মেরে ফেলা হয়েছিল। আমি তোর জন্য বিচার চাইব। হঠাৎ মনে হলো চারপাশের বাতাস ভারী উঠেছে, আর গাছের নিচ থেকে একটা ছায়ামূর্তি আস্তে আস্তে আবছায় ফুটে উঠল। সাদা শাড়ি, এলোমেলো চুল, লাল টিপ, আর চোখ দুটো যেন দাও দাও আগুন। আমি শিউরে উঠলাম, কিন্তু পিছু উঠলাম না। মালতীর আত্মা আমার দিকে তাকিয়ে বলল, বীরেন ফিরেছে, ও এখনো বেঁচে আছে। আমার শ্বাসরোধের সময় ওর চোখে কোনো দয়া ছিল না, এখন ওকেও দম বন্ধ করে মরতে হবে, ওর সময় এসে গেছে। আমি বললাম, তুই কি চাস? আমি কি করব এখন? তুই শুধু ওর নাম সবাইকে বল,
গ্রামের লোক জানুক সত্যি, আমি বাকিটা বুঝে নেব। এই বলেই ছায়াটা মিলিয়ে গেল, বাতাস থেমে গেল, আম গাছটা আবার স্তব্ধ। আমি জানি এখন থেকে আমার কাজ শুরু। পরদিন সকালে আমি গ্রামের লাইব্রেরিতে যাই। একটা পুরনো 1982 সালের স্থানীয় পত্রিকা খুঁজে বের করি। পিছনের পাতায় ছোট্ট একটা খবর, নববিবাহিতা মালতীর আত্মহত্যা, গলায় দড়ি, মুখে রক্ত। বাড়ির লোক বলছে মানসিক রোগ ছিল। স্বামী বীরেন প্রমাণ করেছে মালতী অস্থির ছিল, কয়েকবার বিষ খাওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমি জানতাম এটা মিথ্যে কথা, কারণ মালতীর আত্মা আমাকে সেই রাতে বলেছে আমার শ্বাসরোধ করে মেরেছিল। আর আমার দাদুর খাতায় লেখা ছিল ওর মুখে ক্ষতের দাগ ছিল। এরপর রামতোষ বাবার সাহায্যে জানতে পারি বীরেন এখন শহরের কাছে এক দালালির কাজ করে। গায়ের লোকজন তাকে নিয়ে খুব একটা কথা বলে না, কারণ অনেকেই জানে মালতীর মৃত্যুটা স্বাভাবিক ছিল না। এরপর আমি ঠিক করি বীরেনকে একবার সামনে দাঁড় করাতে হবে। ওই জন্য আমি ঠিক করি সেই রাতের রেকর্ডিং করা মালতীর আত্মার ভয়ঙ্কর কণ্ঠস্বর বীরেনকে শুনিয়ে দেখব, ওর মুখের প্রতিক্রিয়া কি আসে। এরপর আমি শহরের এক পুরনো চায়ের দোকানে বীরেনের সাথে দেখা করলাম। আমি বললাম, আপনি মালতীর স্বামী ছিলেন তো? ও একটু থমকান, তারপর মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, কিন্তু এত বছর পর কেন? আমি হঠাৎ মোবাইলে সেই রেকর্ডারটা চালিয়ে দিলাম। বীরেন, ওর চোখে কোনো দয়া ছিল না। আমি মরিনি, আমাকে মারা হয়েছিল। বীরেনের মুখ থেকে চায়ের কাপ পড়ে গেল, তার ঠোঁট কাঁপছে, মুখটা ঘামছে, চোখে আতঙ্ক। সে বলল, তুই কে? কে তুই? আমি বললাম, যে তোর অপরাধের সাক্ষী নিয়ে এসেছে। মালতীর কান্না এখন শুধু কান্না না, এখন সেটা জবাব চাইছে। বীরেন ছুটে পালানোর চেষ্টা করলো, কিন্তু ঠিক তখনই দোকানের চারপাশটা অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। বাতাস বন্ধ, শব্দ থেমে গেল। হঠাৎ একটা অদৃশ্য চাপ। বীরেন তার গলার কাছে হাত দিয়ে হাঁসফাঁস করতে লাগলো, যেন সে নিজেই দম বন্ধ হয়ে আসছে। চারপাশে কেউ বুঝে ওঠার আগেই বীরেন মাটিতে লুটিয়ে পড়ল। গলা জোরে জোরে খিস ধরে উঠছে, চোখ ছানা পড়া। তখন আমি শুনতে পেলাম আমার কানে কানে ফিস ফিস করছে সেই কণ্ঠটা, আমি চলে যাচ্ছি, বিচার হয়ে গেছে, এখন আমি আর কান্না করব না। বীরেন বেঁচে গেছে, তবে এখনো হাসপাতালে। কেউ বুঝতে পারছে না ওর কি হয়েছে। ডাক্তাররা বলছে ভয়ের কারণে দম বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি জানি সত্যি কি হয়েছিল। মালতী এখন শান্ত। আমি সেই খাতাটা আবার বাক্সে রেখে দিলাম। দাদুর ছবির পাশে একটা প্রদীপ জ্বালালাম, আর মন থেকে বললাম, দাদু, তুমি বিচার শুরু করেছিলে, আমি সেটা শেষ করলাম। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ।